একটা ছোট ব্রেক ছিল, ব্রেকের মধ্যে আমাদের দুজন অতিথি এসছেন। একটা এসছে চা, আরেকটা এসছেন বাংলা নাটকের যিনি চলমান অশরীরী, তার নাম দেবশঙ্কর হালদার। একটু ক্যামেরায় প্লিজ ধরবেন দেবশঙ্করকে। যে কোনো সপ্তাহে যে কোনো সময়ে মিনিমাম 20টা করে নাটক করেন, এবং আমি শিওর নই আজকে সপ্তমীতে একটু উনি বলে একটু তাড়াতাড়ি চলে এলেন স্টুডিওতে। আমার কোথাও সন্দেহ হচ্ছে আজকেও কি কোনো নাটক টাটক আছে? হ্যাঁ অবশ্যই আছে, সন্দেহের কোনো অবকাশ নেই, আছে। এবং আপনাকে নেমন্তন্ন করলাম, যদি পারি তুলে নিয়ে যাবো। অসাধারণ। নিমন্ত্রণ নাকি মানে একটা হুমকি হলো? হুমকি, প্রচ্ছন্ন হুমকি। দেবশঙ্করকে আমি সত্যি জিজ্ঞেস করতে চাই, সৈকতও উত্তর দিতে পারে না দেবশঙ্করের হয়ে, যে সপ্তাহের কোন দিন দেবশঙ্করের নাটক থাকে না, কোনো আইডিয়া আছে তোমার? ওই যেদিন বলে না, ও বলবে তো। কোন দিনটা খুব মুশকিল এখন হচ্ছে যে কোন সময়টা, মানে দিনের কোন সময়টা থাকে না সেটা বোধহয় বলাটা একটু সুবিধাজনক। হয়তো ভোরবেলার দিকে খুব একটা থাকে না, তবে দুপুর থেকে রাত পর্যন্ত অবশ্যই থাকে। একবার ভোরেও করেছিলাম। একবার ভোরে করেছি, তার মানে ভোরটা একবার। খুব ইন্টারেস্টিং, আমি জানি না আপনাদের জন্য কিনা। আমি একবার, সেটা পুজো ছিল না, শীতকাল ছিল, কিন্তু একটা থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছিল কলকাতায়, যেটা সারা রাত ব্যাপী হবে। তো আমি সকালে একটা 10টার সময় একটা অভিনয় করেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে, তারপরে অন্য একটা নাটক, সেই তারপরে আর একটা নাটক করেছিলাম কল্যাণীতে, ঋত্বিক সদন বলে একটা অডিটোরিয়াম আছে সেখানে, সেটা একটা পৃথক নাটক। ওখান থেকে ফেরত এসেছিলাম আবার একাডেমিতে, সেখানে সন্ধেবেলায় 6:30টার সময় সজনবাদিয়া ঘাট বলে একটি নাটক করেছিলাম, এবং রাত্রি 1:30টার সময় এই ডিএল রায়ের শাহজাহান বলে একটি নাটক এই একাডেমিতে আবার করেছিলাম। তো যেটা শেষ হয়েছিল প্রায় ভোরবেলা। এটা কি মানে যে থাকে না নুন, ম্যাটিনি, ইভিনিং, নাইট, 4টেও করেছেন একদিনে? এই তো বলছি আমি, নুন, ম্যাটিনি, ইভিনিং, নাইট, মানে 4টে। এটা তো বাংলা নাটকের সর্বকালীন রেকর্ড, আর কেউ করেনি, মানে এত হ্যাংলা কেউ নেই। এটা আমাদের মাঝে মাঝে আগে হতো যে একই দিনে 4টে 5টা করে প্রোগ্রাম করেছি, কিন্তু ও যেটা দেবশঙ্কর হালদারের এটা কৃতিত্ব, সেটা হচ্ছে যে একই দিনে বিভিন্ন নাটক, এটা কিন্তু খুব কঠিন একাডেমিতে। এবং আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে হিউস্টনে একটা বঙ্গ সম্মেলনে 3 দিন বোধহয় সময় পেয়েছিল, নাকি 2 দিন সময় পেয়েছিল, একটা নতুন নাদ্যপান্তক, একটা নতুন নাটক ও একা করে দিল, ওর পক্ষেই সম্ভব। তা না, আগেই তুমি যেটা বললে যে তখন এরকম আমরা দেখেছি। আমি কি নিজে বাগাড়ম্বর চালাবো, মানে বলবো কিছু? আমি জাস্ট একটা ধরিয়ে দিচ্ছি যে একাডেমিতে শিশির ভাদুরী করে বেরিয়ে বাইকের পেছনে গিয়ে দ্রুত রবীন্দ্র সদনে ঢুকে পড়ে অরঙ্গজেব, সেটা মানে সেটা না, ঠিক উল্টোটা, মানে একটু ভুল হয়েছে। আগে ঔরঙ্গজেব ছিল, পরে শিশির কুমার। আরো ডিফিকাল্ট হয়ে গেল ব্যাপারটা আরো ডিফিকাল্ট হলো এই কারণে, আমি মেকআপটা করে নিই। আমাদের মোহাম্মদ আলী বলে একজন মেকআপ আর্টিস্ট আছেন, তাকে বললাম যে তুমি মেকআপটা করে দাও, কেননা এখন দর্শক বেরোচ্ছে, তো বেরোতে পারবো না যাতেই যাই না কেন। তো তখন ও মেকআপ করে দিল, তাতেও দেখলাম প্রচুর হাউসফুল ছিল, তো দর্শক বেরোচ্ছেন। তো আমি একটি ছেলেকে বললাম যে তুই কি বাইকে করে আমাকে পৌঁছে দিতে পারবি, তাহলে তাড়াতাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, গাড়িটা বার করা যাবে না। আমি বাইকের পিছনে চাপলাম ওই শিশির কুমার ভাদুরীর মেকআপে, বুঝলে, এবং পোশাক আশাকও পরে নিয়েছি, ওখানে আনিয়ে নিয়েছিলাম ধুতি পাঞ্জাবি আর কি, মাথায় একটা উইগ, মুখে রং মেখেছি, চশমা পরেছি যেরকম উনি পরতেন, পরে ওর পিছনে বসেছি, একটু মুখটা আড়াল করে বাইকটা নিয়ে বেরিয়ে গেছি। এবার রবীন্দ্র সদনে যখন ঢুকছে তখন সিকিউরিটি আটকিয়েছে বাইকে, হ্যাঁ। তো বলছি আপনি কোথায় ঢুকছেন, ওই ছেলেটিকে বলেছে। তো ও খুব স্মার্টলি বললো যে ভাদুরী সাহেব, ভাদুরী সাহেব। তো দেখলাম ভদ্রলোক স্যালুট করে ছেড়ে দিলেন। এইসবও করতে হয়, মানে অঞ্চবৃত্তি নানান রকম। আগের দিন এই স্টুডিওতে এসে ব্রাত্য বসুকে একটা প্রশ্ন করেছিলাম অ্যাকচুয়ালি আমি, যে দেবশঙ্কর হালদার ফুটবল খেললে কোন পজিশনে খেলতেন? ব্রাত্য বলে যে স্ট্রাইকার, খালি গোল খুঁজতো। আমার মনে হয় মিডফিল্ডার, গোটা মাঠ জুড়ে খেলতো। কি মনে হয়? আমার তো মনে হয় কোচ সবাইকে খেলাতো। না 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 না, সারাক্ষণ মাঠে থাকতে চাই। আমি খেলার কথা হলো যখন, আমি তো খেলাধুলো করতে চাইতাম, এবং আমি খেলোয়াড় হব এটাই আমার বাসনা ছিল, এবং মোহনবাগানের সাপোর্টার সারা পৃথিবী জানে, এবং আমি শ্যাম থাপার ভক্ত ছিলাম, ফলত আমি স্ট্রাইকারই খেলতাম এবং বাইসাইকেল মারতাম, নিয়মিত প্র্যাকটিস করতাম। তো আমি স্ট্রাইকার হতেই চেয়েছি, ওই যে গোলের কথাটা। অতএব ব্রাত্য কিন্তু ঠিকই বলেছে। দেবশঙ্কর জন্য সৈকত চিরকাল তো মানে রিকোয়েস্ট আসে যে অমুক সুন্দরীর জন্য গান, এই চলমান অশরীরীর জন্য একটা গান কি হতে পারে? আমি ও যে
নাটকে যে সমস্ত কথাগুলো বলে নানানজনকে, সেরকম একটা গান গেয়ে শোনে। আমি দেবশঙ্করের হয়ে বলছি, ও যদি কথাগুলো মনে থাকে বা সেকেন্ড টাইম যদি মনে হয় একটুখানি লিপসিং করলে খারাপ হয় না, তখন আমাকে ছেড়ে ওর ওপর মাইক্রোফোনটা দো, এই ক্যামেরা দো। হয়তো এখন গিয়ে আবার ওকে একাডেমিতে গাইতে হবে, কে বলতে পারে। চলো ধরা যাক দেবশঙ্কর গাইছে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে। কি ভাবে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলো কি যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি একটু দেবশঙ্কর, আমি একটু কনফিউজড। গানটা অসাধারণ। আমি কনফিউজ যে গানটা কি আপনার জন্য গাইলো না স্বর্ণালীর জন্য গাইলো? না, এনাও রয়েছে। প্রশ্নটা উত্তর আমাকে বললে, আমি গান যেহেতু বললো, আমি ওই গায়ক নই, গান গাইতেও পারি না, মানে অন্তত সেটা ক্লেম করতে পারি না। কিন্তু আমার একটা দুঃসাহসিক কাজ করতে হয়েছিল যে আমার দেবব্রত বিশ্বাসের চরিত্রে অভিনয় করতে হয়েছিল। হ্যাঁ, তো এই রুদ্রসঙ্গীত ব্রাত্যর কথা হলো, তো ওই প্রায় জোর করেছিল এবং বাধ্য করেছিল এবং ভাগ্যিস করেছিল। আইকনিক পারফরম্যান্স। কিন্তু সেইখানে গান মানে কথাটা হলো না, কার জন্য যে কে গায়, মানে ওখানে একটা দারুণ সংলাপ ছিল। দেবব্রত বিশ্বাস তো ব্রাহ্ম ছিলেন এবং তিনি তো ঈশ্বরে বিশ্বাস করতেন না। এবারে তার একজন গুণমুগ্ধ দর্শক, শ্রোতা এবং শিষ্য, সে রোজ এসে বসে থাকতে একটা প্রশ্ন করবে বলে, আর উনি অন্যমনস্ক থাকতেন, ছবি আঁকতেন, ইত্যাদি করতেন। একদিন সে সুযোগ পেয়েছে, তাকে একটা প্রশ্ন করলো যে জর্জদা, আমার একটা প্রশ্ন আছে আপনাকে, বলেন, জিজ্ঞেস বলেন যে আপনি তো নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু আপনি পূজা পর্যায়ের গানগুলো রবীন্দ্রনাথের যেভাবে করেন দেখে বা শুনে মনে হয় তো যে আপনার চেয়ে মানে বড় ঈশ্বর বিশ্বাসী কেউ নেই। হ্যাঁ, মানে দেখে মনে হয় এরকম। তো তখন উনি ওই হারমোনিয়ামটা কোলে ছিল, যেরকম ওনারা একটু তুলে রাখতেন কোলের মধ্যে, হারমোনিয়ামটা সরিয়ে রাখলেন, রেখে বললেন, আপনি যা কইলেন তার অর্থ দাঁড়ায় থিয়েটারে খুনির পাঠ করতে গেলে খুনি হইতে হইব, মাতালের পাঠ করতে গেলে মাতাল হইতে হইব। দেন এই গান গাওয়ানোর ব্যাপারটা হচ্ছে আমার কাছে যারে গয় মানে সিরিয়াস ক্রিকেট ম্যাচের মতো। বিশেষত যখন আমি সামনাসামনি পারফরমেন্স করি, তখন আমি শ্রোতাদের গান শোনাইতে বসি একেবারে খেলোয়াড়ের ইনস্টিংক্ট লইয়া। এই যেমন ধরেন আমার গলার আওয়াজ হইতেছে আমার বল, আর শ্রোতাদের ইন্টালেক্ট, ইমোশন এইসব আমার সামনে যারে গয় স্টাম্পের মতো খাড়ায় থাকে। আমি মাঝে মধ্যেই ফাস্ট, স্লো, স্পিন, ব্রেক
এইসব নানা ধরনের গলা সুইরা শ্রোতাদের ইন্টেলেক্ট আর ইমোশনরে ধাক্কা মারানোর চেষ্টা করি। ভাগ্য যদি ভালো হয় তো উইকেট পাই, নইলে পাই না। আমাদের কাজ হচ্ছে শ্রোতাদের ইন্টেলেক্ট আর ইমোশনে ধাক্কা মারা, বিশেষ করে ওর। এখন কার কোন ইমোশনে আর কোন ইন্টেলেক্টে ধাক্কা মেরেছে সেটা তো এটা রহস্য না খোঁজাই। আমি তো দেবশঙ্করের হয়ে গানটা গাইলাম, আমার উপর চাপানো হচ্ছে কেন জানি না। এখানে তো বলছে দেবশঙ্কর নিমিত্ত না, কখনো নয়। আচ্ছা, এনার কথা যখন আসছে, এনা তোমাকে দেখে কেউ এরকম কোনোদিনও গান বা কবিতা কিছু করেছে? হ্যাঁ, মানে এরকম হয়েছে কলেজ থেকে শুরু করে, স্কুলের সময় থেকে শুরু করে অ্যাকচুয়ালি। কিন্তু ফরচুনেটলি আনফরচুনেটলি আমার, আমি জানি না অন্যরকম বলা যাবে কি না, বাট হ্যাঁ, আমি যেহেতু অনেক ছোট বয়স থেকে অভিনয় করি, তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম প্রচুর জায়গায় হয়েছে যে স্টেজে, মানে আমি কোনো কলেজ শোতে গেছি এবং প্রচুর ছেলেরা এসে একের পর এক ডেডিকেট করে গান গেয়েছে। হ্যাঁ, আর স্পেশালি আমার মনে হয় মানে পুজোর থেকেও বেশি এটা আরো বেশি মজা হয়, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে কোনো বয়েজ কলেজে শো করতে গেলে। সেখানে যেটা হয় হচ্ছে প্রচুর ছেলেরা এরকম আসে, মানে নর্মাল সময় মায়ের সামনে তো কেউ সাহস করবে না, এখানে স্টেজ আছে তো ওখানে একটা ছুট আছে, তখন একটা সুযোগের সদ্ব্যবহার করে না। আচ্ছা দেবদেব দা, তোমার সঙ্গে শিলাজিৎ দার একটু গল্পটা শুনবো, সম্পর্কটা কোথা থেকে শুরু, কিভাবে পরিচয় হলো? 2005 থেকে আমি, আমার গান গাওয়ার ইচ্ছে হঠাৎ করে, তো উনি একটা বড় সোলো প্রোগ্রাম অর্গানাইজ করেছিলেন। তো সেখানে আমার পরীক্ষার বাকি ছিল 1 মাস। 1 মাসের ওই ছুটিটাতে ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস বাঙ্ক করে আমি রিহার্সালে যাওয়া আরম্ভ করি। আমি সা বাজলে তখন কোমল ধাগাইতাম, আমি জানতে পেরেছিলাম, এবং আমাকে গান বাজনা শিখতে হবে এটাও জানতে পেরেছিলাম। কিন্তু আমার গানগুলো মনে ছিল, এবং আমি 1 মাসের একটা পুষি বলতে পারো, সেই যে ছুটে যাওয়াটা, সেইখান থেকে আমি সিলেক্টেড হই ওই টিমটাতে, কোরাস ভোকালের টিমটাতে। তারপর থেকে জার্নিটা হয়েছে, কখনো মানে শিলাজিতের ছেলেকে আমি পড়াশোনা করিয়েছি, আমি ওর প্রাইভেট টিউটর হয়েছিলাম। কখনো পরবর্তীকালে আবার ওনার সাথে গান বাজনা, মানে আমি যেভাবে গান বাজনা শিখেছি, শিখে টিকে গিয়ে তার সঙ্গে 2015 থেকে 2019 পর্যন্ত ওনার সঙ্গে বাজিয়েছি। বেশ। আচ্ছা দেবদীপদা, যখন তোমার এই হয়নি আলাপটা যখন হিট করলো, তখন তোমার প্রথম রিয়াকশন কি ছিল? আর ফর্মুলা তো জানতাম না যে কোনো, যে কিভাবে হিট করতে হয় বা কিভাবে হিট করাতে হয়, বা কোন জিনিসটা লোকের মাথায় চলছে বা আমার মাথায় কি চলছে। তো আমি যেটা করেছিলাম, মানে আমার সেই সময় চাকরি ছিল না, 2015 সালে আমি সবে চাকরি ছেড়েছিলাম। আমি তার আগে ইউএসএ থেকে একটা পারফর্ম করে ফিরেছিলাম। এবার 3 মাস স্যালারি দেয়নি, উল্টে কাজের হিসেব চাইছিল, যে সকাল কটায় ঢুকছো, বিকেলে কটায় বেরোচ্ছো, এরকম করে জিজ্ঞাসা করছিল। তো আমি একদিন ওটা নিয়েছিলাম, ওই ট্যান্ট্রামটা। তো তারপরের দিন যখন ওই ট্যান্ট্রামটা আবার আমাকে দিতে এসেছিল, একটা ঘর ভর্তি 25 জন মতন লোক, সুতরাং বস। আমি সেদিনকে ওই শোটা অন এয়ার করতে গেছিলাম রেজিগনেশনটা টাইপ করে নেওয়ার পরে। আমি জানতাম যে সেদিনকে আমি ছাড়বো এবং একটা মিটিং বসবে, সেদিনকে এক ঘর ভর্তি লোক। যখন আমাকে জিজ্ঞেস করা এটা কেন হলো, কেন হলো, সেদিনকে আমার একটা পাতার আওয়াজ হয়েছিল ওই ঘরটার মধ্যে। পাতাটা উড়তে উড়তে গিয়ে বসের টেবিলে পড়েছিল। দ্যাট ওয়াজ সাচ অ্যান অ্যামেজিং এন্ড ইন্টারেস্টিং। পৃথিবীর সব ঘৃণ্য বসেদের উদ্দেশ্যে একটা গান হোক। মোটামুটি খাচ্ছে তো ব্যাপারটা, একদম খাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই। আরে খাচ্ছে দেখেছে ঠিক, কিন্তু ও গিলছে না। চাপ আছে, অঙ্কটা কিচ্ছুতে মিলছে না। ধুর, অত চাপ নিয়ে লাভ নেই, 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 চাপ নিয়ে লাভ নেই। আরে আমাদের বস্তিতে কেটে যায় মস্তিতে, চিনি কম লস্তিতে চাপ নেই। এলাকার সিয়ানারা বাড়ি এলে খেতে দেবো, ঘরে মিনিমাম 1 টাকাচের কাপ নেই। হাসি মুখে আমি, হাসি মুখে আছি, কোনো ফালতু মেকআপ নেই। বড় হবো একদিন, পেন আছে খাপ নেই, চাপ নেই ভাই, কোনো চাপ নেই। জাস্ট চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই, চাপ নিয়ে লাভ নেই, চাপ নিয়ে। আরে লেগেছে রে, লেগেছে রে, রক্তে আগুন লেগেছে।
আরে লেগেছে রে রক্ত আগুন লেগেছে, ঠকে গেছি আমি, ঠকে গেছি বকে গেছি ভাই, আমি কি করে বলবো বল রাস্তা কোনটা, যেন মেট্রোতে করে পরলোকে গেছি আমি, এই এলাকার বস একদম পাক্কা আনা রস, সাচ্চা দিল 10-10। আরে তুই কোন লাটের বাট, ইউ থিঙ্ক উই ডোন্ট হ্যাভ আ জব, আমরা পাল্টে ফেলবো সব, আমাদের বাঁহাতে বিপ্লব, ফুর্তির প্রাণ গড়ের মাঠ। আরে ছোট মুখে বড় কথা, মনে কোনো পাপ নেই, আমাদের কথা আর গেঞ্জির মাপ নেই। দোকানে খোঁজ নিয়েই বলছি, মানুষকে বাঁচাবার বাড়তি টপ আপ নেই। চাপ নেই ভাই, কোনো চাপ নেই, জাস্ট তুই চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই। চাপ নেই ভাই, চাপ নেই, চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই। টুইঙ্কেল টুইঙ্কেল জিঙ্গল বেল আম পাতা জোড়া, আরে টুইঙ্কেল জিঙ্গল বেল আম পাতা জোড়া, খেতে পেলে চাবুক ফেলে পালিয়ে যাবে ঘোড়া, ব্রো চাপ নেই, জাস্ট চেপে যা, মাথায় যদি ঢোকে আমি দেখিয়ে দেবো তোকে সোজা, আঙুল রেখে চোখে, কোনো চাপ নেই, চেপে যা। আমি তো অবাক কি খোরাক এটা ভেবে, আমাদের নাকি কেউ স্বাধীনতা দেবে? এই ফাঁকা হাড়ি, আরে ফাঁকা হাড়ি, আমাদের চেটে কোনো লাভ নেই, আমাদের বেলোয়ারি ঝাড়ের খোয়াব নেই। ব্রো টাইম পেলে বাড়ি আয়, উড়িয়ে ফারারি আয়, আমাদের ঝুপড়িতে লুকোনো লকআপ নেই। ছাদের গ্যাটিস থেকে বৃষ্টি পড়ছে স্বপ্নতে, তাই আর অত টুপটাপ নেই। চাপ নেই ভাই, কোনো চাপ নেই, জাস্ট চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই। চাপ নেই ভাই, চাপ নেই, চেপে জানা, অত চাপ নেই, অত এমনিতে কোনো